Okay, thank you. Now I am going to financial statement. This is the our main topics. What is the financial statement? Financial statement is a written record that convey the business activities and the financial performance of company. In a company, financial performance are reported by sequence. This is the financial statement. Step by step follow and report, and finally performance show to the interested parties. This is the financial statement. But in the financial statement, there are some characteristics, qualitative characteristics. Financial statement কিছু qualitative characteristics আছে। এই qualitative characteristic গুলো কি? At first, relevance, and second things, faithful representation. How under the relevance, predicted predictative ভ্যালু, অর্থাৎ ভবিষ্যৎবাণী যে করা যায় ভ্যালু। ঠিক আছে, এখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে আমরা ভবিষ্যতে একটা অনুমান করতে পারি, এমন তার বৈশিষ্ট্য থাকতে হবে যে যে ইনফরমেশন গুলো আমরা ভবিষ্যৎবাণী করতে পারি। ভবিষ্যৎবাণী কেমন করতে পারি? যেমন আমরা একটা প্রোডাক্ট এখন আমাদের কাছে আছে, এটা ভবিষ্যতে প্রাইসটা কি চেঞ্জ হবে না চেঞ্জ হবে না, অপরিবর্তন থাকবে। এই যে আমরা একটা ভবিষ্যৎবাণী করতে পারি, এই বৈশিষ্ট্যটা থাকতে হবে। যদি না থাকে ওই এন্টিটির ভিতরে, তাহলে ওইটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করা যাবে না ওই আইটেমটা নিয়ে। একটা বৈশিষ্ট্য থাকতে হবে। আরেকটা বৈশিষ্ট্য কি? কনফার্মেটরি ভ্যালু। অর্থাৎ কনফার্ম ভ্যালুটা কি? যে পূর্বে একটা যদি ভ্যালু থাকে, ওই ভ্যালু নিয়ে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এইটা এই পরিমাণে হতে পারে। তো এখানে প্রিডিক্টেটিভ ভ্যালু আর কনফার্মেটরি ভ্যালু প্রায় কাছাকাছি। প্রিডিক্টিভ ভ্যালু শুধু আমরা ভবিষ্যৎকে ফোকাসিং করি, আর কনফার্মেটরি ভ্যালুটা কি? পূর্ববর্তী বা পাস্টের কোনো ঘটনাকে আমরা ভবিষ্যতে এটা অনুমান করি বা তুলনা করি। ঠিক আছে, তো এর তুলনা অনুমানযোগ্য বা কম্পারেটিভ থাকতে হবে। যদি কম্পারেটিভ না থাকে কোনো এন্টিটি, তাহলে ওইটা ফাইন্যান্সিয়াল ক্যারেক্টারিস্টিক ভিতরে আসবে না। আর ক্যারেক্টারের ভিতরে না আসলে ওই এন্টিটি দিয়ে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতে পারবো না। ওকে, দেন বলেছে ম্যাটেরিয়ালিটিটা কি? Materiality means significant. You declare it is a significant or it is a not significant. That means, say for example, in a big company, say for example, spoon, tea, tire, pen, tape. This is the very tiny expense. It's a very small expense. And on the other side, very small business. Say for example, a tea shop. Tea shop is a tea cup, tea tray, spoon is a very valuable asset. So small shop consider these types of product as an asset, and big companies consider this type of asset as a expense. This is the materiality. Materiality means the significant, signify. Signifies is the company views angle. ওকে, অর্থাৎ আই এম ট্রাই টু সে বাংলা ম্যাটেরিয়ালিটি তার বস্তু নিষ্ঠাটা কি? যে কিছু খরচ আছে যে। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো হ্যাঁ, ইয়েস, স্যার। ইয়েস। স্যার সরি স্যার, আপনার এই বারবার অফলাইন হয়েছে আর আপনার স্ক্রিন শেয়ারিংটা দেখতে পাচ্ছি না স্যার। ইন্টারনেটে মনে হয় স্যার ডিস্টার্ব করছে স্যার। এভরিবডি সেম কেস। নো স্যার, আপনার ইয়ে ঠিক আছে স্যার, আমরা দেখতে পাচ্ছি। ওকে, মেবি ইউ চেক ইউর ইন্টারনেট, মেবি ইউর প্রবলেমস। ওকে, ম্যাটেরিয়ালিটিটা কি স্যার মনে নাও করেন? ইটস ওকে স্যার, ইটস অলরাইট স্যার। ওকে, ম্যাটেরিয়ালিটি কনসেপ্টটা কি? যে একটা ক্ষুদ্র চায়ের দোকান, চায়ের দোকানে যেমন চায়ের কাপ, চায়ের চামচ, বা তার হচ্ছে যে ট্রে, এগুলো তার কাছে সম্পদ, সে সম্পদ হিসেবে দেখাতে হবে তাকে। আবার এই জিনিসপত্রগুলো যখন বড় কোম্পানি গুলো আসবে, তখন বড় কোম্পানি একটা ফানি এক্সপেন্স বা তুচ্ছ বা খুব নগণ্য এক্সপেন্স হিসেবে সে কনসিডার করবে, অ্যাসেট হিসেবে দেখাতে পারবে না। এই কনসেপ্টটাকে বলা হয় ম্যাটেরিয়ালিটি। তো এই ম্যাটেরিয়ালিটিটাকে ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, অর্থাৎ যে প্রতিষ্ঠানে যতটুকু গুরুত্ব, সে গুরুত্ব সহকারে দেখাতে হবে, এটাকে বলে ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট। তো এই রিলেভেন্সের ভিতরে এগুলো থাকতে হবে। যেসব আইটেম গুলো এইগুলো থাকবে, সেগুলো আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখাতে পারবো। সাইড বাই সাইড,
কম্পিটেন্স, রিপ্রেজেন্টেশন, ফেথফুল রিপ্রেজেন্টেশনের ভিতরে থাকতে হবে কম্পিটেন্স। কম্পিটেন্স মিনস রিলেভেন্ট ইনফরমেশন, পার্টিনেন্ট ইনফরমেশন, প্রাসঙ্গিকতা থাকতে হবে, প্রাসঙ্গিক। যেমন আপনি মনে করেন যে আপনি আমাদের দেশে মনে করেন যে একটা কম্পিউটারের দাম, ফর এক্সাম্পল যে ব্র্যান্ডেড কম্পিউটারের দাম আমরা জানি 50,000 বা 1 লক্ষ টাকার ভিতরে ওঠানামা করে, বা হাইয়েস্ট 5 লক্ষ টাকার মতো। ওটা যদি আমরা 2 কোটি বা 10 লক্ষ টাকা দেখায়, তখন এটা কম্পিটেন্সটা থাকে না। ঠিক আছে, এই জাতীয় যদি থাকে, ওটা কম্পিটেন্সটা থাকে না। ঠিক আছে, তো এইগুলো এখানে দেখা হয়। আর নিউট্রালিটি, এখানে এইগুলো দেখা যায় বায়াসনেস, কোনো বায়াসনেস থাকবে না, কোনো পক্ষপাতিত্ব থাকবে না এই ফাইন্যান্সিয়াল যে এন্টিটিস গুলো থাকবে। একটা ফ্রিডম ফ্রম ইরোর্স, ফ্রিডম ফ্রম ইরোর্স মানে ভুল থেকে স্বাধীন, অর্থাৎ ভুল হতে পারে, ভুল হতে পারে, ভুল হবে না এমন নিশ্চয়তা দেওয়া যাবে না, ভুল হতে পারে। এই যে ভুল হওয়াটা স্বাভাবিক, এই স্বাভাবিক কন্ডিশনটা থাকতে হবে ফাইন্যান্সিয়াল এন্টিটিস। তখন ওই সমস্ত এন্টিটিস গুলো আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমরা এগুলো দেখাতে পারি। দিস ইজ দ্য কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ ফাইন্যান্সিয়াল statement. Okay. Now my question is objectives of financial statement analysis. Financial statement analysis objective টা গুলো কি? How we analyze the financial statement? At first, know the current position of the company. Company current position. How much have asset? How much have liabilities? We just compare and try to justify the current position of a company. Okay. This is the main purpose. And second things, future decision making. On the basis of the report, we can take any decision. Another, minimize the sense of fraud. Minimize the chance of fraud. Fraud and cash embezzlement and corruption we can minimize if we uh, maintain a financial statement. Okay, and another thing, eliminating discrepancies. যদি কোনো এখানে বৈষম্যমূলক কিছু থাকে, অসামঞ্জস্যপূর্ণ কিছু থাকে, সেগুলো এলিমিনেট হয়ে যায়। ঠিক আছে, এই 4টি উদ্দেশ্যের জন্য আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো সাধারণত দেখাই। Okay, now I am going to another slide, a very important financial statement. Elements of financial statement or component of financial statement or characteristics of financial statement. Basically, the main four focusing point of financial statement. At first, income statement. By income statement, we show the profit and loss, net profit and net loss by expense and by income. And then we are compare income or expense. Finally, we try to make profit or loss. This is the income statement. And equity. Equity means owner position. How much owner position? Uh, the capital plus net profit minus drawings. Then we give the owners. This is the equity. Okay. Then cash flow statement. Cash flow statement, how much cash is generated in a accounting period. We just focusing, we just report. This is the cash flow statement. Cash in and cash out. Finally, we try to make a balance. Cash in more or cash out more. We just justify by a compare. Okay. And balance sheet statement basically we try to know the position of financial position, how much asset are available to pay the liabilities of a organization. This is the balance sheet statement. কতটুকু সম্পদ আছে আমার প্রতিষ্ঠানে আর কতটুকু দায় আছে, এই সম্পদগুলো দায় পরিশোধের জন্য যথেষ্ট কিনা, এটাকে আমরা যাচাই করি এই ব্যালেন্স শিটের মাধ্যমে। তো এখানে বেসিক্যালি ফর এলিমেন্ট অর ফর কম্পোনেন্ট আর ট্রাই টু হাইলাইটস হ্যাঁ, বাট এখানে একটা কমন ভিউতে আমরা এখানে ফিগারটা দেখিয়েছি, কমন ভিউতে এখানে দেখিয়েছি যে আমরা মনে করি এখানে কোনো উত্তোলন করা হয় না, মালিক কোনো উত্তোলন করেনি, বা এখানে মালিকের আহ, যে টাকাটা দিয়েছে ওই টাকার কোনো চেঞ্জ হয় নাই,
সেই দৃষ্টিকোণ থেকে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা এখানে দেখিয়েছি। কিন্তু মাঝপথে যদি কোনো ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয়, বা মালিক টাকা চলার পথে, বা বছরের কোন একটা সময় মালিক টাকা তুলে নিয়ে চলে যায়, হ্যাঁ, এমন কোনো কন্ডিশন যদি থাকে, তো তাহলে আমরা আরেকটি স্টেটমেন্ট দেখাই, রিটেন আর্নিং স্টেটমেন্ট আমরা দেখাই। এখানে রিটেন আর্নিং স্টেটমেন্ট আমরা দেখাইনি, আমরা একটা দেখেছি যে একটা কমন ফিলোসফিটা কি, যে মালিক টাকা একবারই দিয়েছে, মালিক আর মাঝপথে টাকাটাও তুলে নেয় নাই। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কম্পোনেন্ট গুলো এখানে দেখিয়েছি। ঠিক আছে। যদি কোশ্চেন এভাবে হয়, যদি মালিক মাঝপথে টাকা উত্তোলন না করে, ঠিক আছে, সেই ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কম্পোনেন্ট গুলো কি কি হতে পারে। যদি মালিক তুলে নেয় বা উত্তোলন করে নেয়, তাহলে আমাদের আরেকটা স্টেটমেন্ট, আরেকটা কম্পোনেন্ট দেখাতে হয় এখানে, সেটা হলো রিটেন আর্নিং স্টেটমেন্ট। আর যদি মালিক মাঝপথে টাকা উত্তোলন না করে, তখন আমরা এই চারটা কম্পোনেন্টটা দেখাই। ঠিক আছে, চারটি কম্পোনেন্টটা আমরা দেখাই। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখি। হ্যাঁ, ওকে। কি আমার কথা বুঝতে পারছো আমি কি বলছি? ইয়েস স্যার। হ্যাঁ, এখানে এখানে বলা আছে আইএফআরএস আইএফআরএস 7 ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ডিসক্লোজার, যে ইন্টারন্যাশনাল রিপোর্টিং স্ট্যান্ডার্ড যে রুলস আছে, সেখানে এই কথাটা বলা হয়েছে, যদি মালিক বছরে কোনো সময় টাকা যদি উত্তোলন করে না নেয়, তখন আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে চারটি এলিমেন্টে আমরা দেখাতে পারি। যদি মালিক মাঝপথে উত্তোলন করে নিয়ে চলে যায়, তখন আমাদের আরেকটা এলিমেন্ট করে দেখাতে হবে, সেটাই রিটেন আর্নিং স্টেটমেন্ট। তখন আমাদের পাঁচটা স্টেটমেন্ট আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, এটা বলা হয়েছে আইএফআরএস 7। শুনছিল স্যার। আইএফআরএস 7 সেখানে ক্লিয়ারলি এই কথাগুলি বলা হয়েছে। ঠিক আছে। স্যার, সাহেব বলছি স্যার, একটা কোশ্চেন ছিল, সেটা হ্যাঁ, হলো বলুন বলুন বলুন। মালিক কোন ক্ষেত্রে আসলে টাকা তুলবে না? কারণ কি মালিক কি তার স্যালারি অথবা তার যে ইয়ে থাকবে সেটা উঠাবে না, নাকি এখানে টোটাল অ্যামাউন্টটা? না, এখানে মালিকের প্রয়োজনে, সেটা ব্যক্তিগত প্রয়োজন হতে পারে বা তার কর্পোরেট প্রয়োজন হতে পারে, যে কোনো প্রয়োজনে মালিক তুলতে পারে, তুলে নিয়ে যেতে পারে। ঠিক আছে, মালিক এটা কি তুলতে তার পারে। যে টোটাল ইকুইটি থাকবে, মানে তার যে ইয়ে থাকবে সেটাই কি তুলে নিবে, নাকি না পার্শিয়াল অথবা এরকম কোনো কিছু স্যার? মালিক সাধারণত প্রতিষ্ঠান থেকে একটা টাকা তুলে নেয়। যখন টাকা তুলে নেবে, সেই টাকাটা সাধারণত উত্তোলন নামে একটা কলাম করে দেখাতে হয়। ঠিক আছে, মালিক কোনো কিছু নেওয়া মাত্র উত্তোলন হিসেবে দেখে দিয়ে দেয়। ম্যানেজার যিনি বা অ্যাকাউন্টেন্ট যিনি থাকবে, মালিক নেওয়ার সাথে সাথে এটা উত্তোলন হিসেবে দেখিয়ে দিবে। তো এই মালিক তখন মালিকের উপর নির্ভর করে, সে কি লভ্যাংশের টাকাটা নিবে না তার ক্যাপিটাল থেকে নিবে। হ্যাঁ, তখন সে মালিক বলে দেয় যে আমি লভ্যাংশে যে টাকাটা আমার আছে ওখান থেকে আমি নিব। তখন রিটেন আর্নিং কলাম করে ওখান থেকে মাইনাস করতে হবে। ঠিক আছে। আর বুঝতে যদি পেরেছি স্যার। আর যদি বলে না আমার ক্যাপিটাল থেকে আমি তুলে নেবো, তখন ক্যাপিটাল থেকে মাইনাস করে দেখাতে হবে। ঠিক আছে। বুঝতে পেরেছি স্যার। থ্যাংক ইউ ওকে। স্যার। ওকে। এখন আমরা দেখি ইনকাম স্টেটমেন্টটাকে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আমাদের একটি উপাদান ছিল ইনকাম স্টেটমেন্ট। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমরা চারটি উপাদানের ভিতরে একটি হলো ইনকাম স্টেটমেন্ট। তো এই ইনকাম স্টেটমেন্টটা কি? ইনকাম স্টেটমেন্ট হলো একটা স্টেটমেন্ট যেখানে ইনকাম থেকে, অর্থাৎ এক্সপেন্স মাইনাস করা হয়, মাইনাস করে আমরা নেট প্রফিটটা দেখাই। তো এই নেট প্রফিট দেখানো আমরা দুইটা ভাবে দেখাই, একটি হলো সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, আরেকটি হলো মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। তো সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট এই জিনিসটি সাধারণত আমেরিকা যে গ্যাপ তৈরি করেছিল, সেই আমেরিকাটা তারা সিঙ্গেল স্টেপটা দেখাতো। তবে যেহেতু আমেরিকার সেই গ্যাপ আর জনপ্রিয়তা এখন নাই, এখন আইএফআরএস আইএফআরএস বলেছে তারা না, আমরা সিঙ্গেল স্টেপে ইনকাম স্টেটমেন্ট আর করা যাবে না, এখন মাল্টিপল স্টেপে ইনকাম স্টেটমেন্ট দেখাতে হবে। ঠিক আছে। তো এখন আমরা মাল্টিপল স্টেপ সম্পর্কে আমরা কিছু কথা বলবো, এখানে আলোচনা করব। সিঙ্গেল স্টেপ যেহেতু এটা তার কোনো বাস্তব অস্তিত্ব আর নাই এখন, এখন আমেরিকার যে গ্যাপের আর কোনো জনপ্রিয়তা নাই, আমরা সেই সিঙ্গেল স্টেপটা আমরা ম্যাথমেটিক দেখাবো না। তবে একটা ফরম্যাট আমরা দেখাবো, যে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্টের ফরম্যাটটা কেমন ছিল, আর মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট ফরম্যাটটা কেমন ছিল, এইগুলো আমরা একটু কম্পারেটিভ আলোচনার সাথে আমরা এখানে দেখানোর চেষ্টা করবো। তো আমি আগে বলি যে ইনকাম স্টেটমেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে কি, প্রফিট আর লসটা বের করা।
যে কতটুকু প্রফিট হয়েছে কতটুকু লস হয়েছে, এটা ইন্টারেস্টেড যারা পার্টি থাকে তাদের উদ্দেশ্যে আমরা এই কাজটা করে থাকি। ঠিক আছে। তো এখানে আমরা তো এখানে এমসিকিউ পরীক্ষা নেই, এখানে আমাদের বড় বড় অঙ্ক করার সুযোগ নাই। এই জন্য আমরা এখানে যে থিওরি যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা এখানে আলোচনা রাখবো আশা করতেছি। ওকে, এখন বলা হয়েছে যে হয় ইজ দ্য কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট। ও সরি, এখন আরেকটু কথা বলি। কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্টটা বলা হয়েছে কি যে প্রথমে ছিল ইনকাম স্টেটমেন্ট, তারপরে এখন বলা হয়েছে যে কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট। কম্প্রিহেন্সিভ মানে আরো সহজ ভাবে তুলে ধরতে হবে। হ্যাঁ, এই জন্য বলা হয়েছে কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট, অর্থাৎ বিভিন্ন প্রকারের ইনকাম থাকতে পারে, সকল ইনকাম গুলোকে নির্দিষ্ট হেডিং এ আমাদের দেখাতে হবে। এই নির্দিষ্ট হেডিং এ দেখানোকে বলা হয় যে কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট। ওকে, তো এখন এটা কেন প্রয়োজন? এখানে বলা হচ্ছে গিভস এ কমপ্লিট ফিক্সার, একটা কমপ্লিট ফিক্সার হিসেবে দেখানোর জন্য আমাদের এই কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, যেখানে বিভিন্ন ডিফারেন্ট ইনকাম, ডিফারেন্ট এক্সপেন্স আর ডিফারেন্ট হেডিং এর মাধ্যমে আমরা এখানে দেখিয়ে থাকি। তারপরে হেল্পস দ্য ইনভেস্টর, ইনভেস্টরকে আমরা এখানে হেল্প করি কিভাবে? দ্য ইনভেস্টর ক্যান অ্যাসেস দ্য কোম্পানিজ ট্রু প্রফিটাবিলিটি অ্যান্ড ফাইন্যান্সিয়াল হেলথ। কোম্পানির উইকনেস না হেলদি সেটা তারা সহজে বুঝতে পারে এই ইনকাম স্টেটমেন্ট দেখার সাথে সাথে। এই জন্য ইনভেস্টরকে তারা সাহায্য বা সহযোগিতার জন্য এই কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্টটা করা হয়। তারপরে বলা হয়েছে রিকোয়ার্ড বাই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এখানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা ফলো করা হয়। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি? যেমন আইএফআরএস এন্ড ইউএস গ্যাপ। এই যে ইউএস এর যে গ্যাপটা ছিল এটা এখন কোনো জনপ্রিয়তা নাই, 2007 সাল থেকে এগুলো কলাপস করেছে। আচ্ছা, রিকোয়ার রিপোর্টিং ওসিআই সেপারেটলি, যে ওসিআই এটা এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ একটা কোম্পানিতে বিভিন্ন প্রকারের ইনকাম থাকতে পারে। তো যে ইনকাম গুলো সরাসরি প্রোডাক্ট রিলেটেড নয় বা ম্যানুফ্যাকচার রিলেটেড না, সেগুলোকে অ্যাকচুয়ালি ওসিআই বলা হয়, আনরিয়ালাইজ প্রফিট। অর্থাৎ একটা কোম্পানি কিছু অ্যাসেট ধরে রেখেছে কিন্তু ওটা বাজার মূল্য বেশি অথবা কম, যদি বেশি হয় বাজার মূল্য, তো ওখানে যে একটা প্রফিট আমরা আর্ন করি, যেহেতু আমাদের কাছে এখনো স্টিল আছে, আমরা ওখানে সেল করিনি, কিন্তু আমরা এটা রিলাইজ করি যে এটা প্রফিট হতে পারে। এই জাতীয় প্রফিট এখন বলা হচ্ছে না, কোম্পানি যদি এই পরিমাণে প্রফিট থাকে বা হয়, তাহলে আমরা ওসিআই নামে একটা কলাম করে দেখাতে হবে। এটা ল্যাটিস স্ট্যান্ডার্ড চলে আসছে, ল্যাটিস স্ট্যান্ডার্ডে তারা বলেছে যে ওসিআইটা অবশ্যই আলাদা করে দেখাতে হবে, আদার্স কম্প্রিহেনসিভ ইনকাম নামে একটা কলমে দেখাতে হবে। ঠিক আছে। তো এই জন্য ইনকাম স্টেটমেন্ট, কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্টটা খুবই গুরুত্ব এই তিনটি দৃষ্টিকোণ থেকে। এখন আমরা দেখি যে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্টটা কেমন করা হতো আগে। স্যার, সিঙ্গেল, একটা ইয়েস, ছোট হ্যাঁ কোশ্চেন, সেটা হলো এই যে বলেন। কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট, হুম। এটারই আন্ডারে কি সিঙ্গেল স্টেপ এবং ডাবল স্টেপ, নাকি ওই যে কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট এটাই কি দুভাগে আমরা দেখাই, যে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট আর ডাবল স্টেপ ইনকাম ইয়েস, স্টেটমেন্ট? গুড কোশ্চেন, গুড কোশ্চেন। এই কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্টে সিঙ্গেল কলমে দেখানোর কোনো সুযোগ নাই, কারণ যেহেতু এটা কম্প্রিহেনসিভ, এটা মডার্ন, এটা বুঝতে খুবই পারছি। খুবই মডার্ন। এটা এখন বর্তমান যে কোম্পানিগুলো ফলো করে এই কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্টটা ফলো করে, এখানে সিঙ্গেল স্টেপে কোনো স্থান নাই। তো আমরা যেহেতু এখানে অনেকে নতুন আছে বা ওই অ্যাকাউন্টিং সম্পর্কে আগে কোনো ধারণা নাই, সেজন্য সিঙ্গেল স্টেপটা কেমন করা হয় আর মাল্টিপল স্টেপটা কেমন করা হয় আমি একটু দেখাবো এখন। তো সিঙ্গেল স্যার, স্টেপটা মানে দেখেন, এই দেখেন এখানে সিঙ্গেল একটা হেডিং দেখানো হয়েছে যে ইনকাম স্টেট, নেট ইনকাম, একটা হেডিং এর মাধ্যমে দেখানো হয়েছে নেট ইনকাম। প্রথমে আমরা দেখেছি কি যে রেভিনিউ, আয় কোনগুলো হয়েছে, আয় রেভিনিউ। তারপরে আমরা এক্সপেন্স গুলো দেখিয়েছি, এক্সপেন্স গুলো মাইনাস করে দিয়েছি। মাইনাস করে আমরা এখানে একটি মাত্র মাধ্যমে দেখিয়েছি যে নেট ইনকাম। হ্যাঁ, একটা সিঙ্গেল স্টেপ, এখানে অনেক প্রকারের ইনকাম থাকতে পারে, যেমন আদার্স এক্সপেন্স দেওয়া হয়েছে, কিন্তু বলা হয়েছে না আদার্স এক্সপেন্স না, এই আদার্স এক্সপেন্স কোনগুলো থাকে স্পেসিফিক ভাবে উল্লেখ করতে হবে, এই ধরনের এখানে উল্লেখ করা নাই। ঠিক আছে, এই জন্য এটা সিঙ্গেল স্টেপ। এখানে অনেক কিছু আছে, যেমন অ্যাডভার্টাইজিং, এটা হচ্ছে বিক্রয়ের সাথে জড়িত, বিজ্ঞাপনের জন্য, বিজ্ঞাপন দেওয়া হয় বিক্রয়ের জন্য। এখানে কিন্তু সেলিং এক্সপেন্স রিলেটেড কোনো হেডিং করা হয় নাই। ঠিক আছে। যেমন এখানে আছে স্যালারি অন ওয়েজেস, এটা অ্যাডমিনের সাথে জড়িত, অ্যাডমিন নামে কোনো হেডিং এখানে করা হয় নাই। হ্যাঁ, এই জন্য বলা হয়েছে এটা সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, এখানে কোনো স্টেপ
বা স্টেপ দেখানো হয় না, মানে পাঁচ মিশালি ভাবে এখানে দেখানো হয়েছে। এখানে এখানে কারাপ্টেড হওয়ার সুযোগটা বেশি। যেমন আপনি কোনো একটা এক্সপেন্স হয়েছে, আপনি এক্সপেন্স হেডিংটা খুঁজে পাচ্ছেন না, আদার্স নামে একটা কলাম করে আপনি সব দেখিয়ে দিয়েছেন আদার এক্সপেন্স আদার এক্সপেন্স। তখন ওই এখানে যে আপনার চায়ের বিল কত হয়েছে, যে আপনার পরিবহন বিল কত হয়েছে, আপনার টিএডিএ বিল কত হয়েছে, এখানে স্পেসিফিক ভাবে না দেখে আদার্স নামে একটা কলম খুলে তার ভিতরে দেখিয়ে দেয়। এখানে দুর্নীতি পরায়ণ বেশি হয়, এই জন্য এখন আইএফআরএস বলছে না, এখানে এইভাবে আদার্স নামে কিছু দেখানো যাবে না, স্পেসিফিক ভাবে হেডিং করতে হবে। হেডিং করে স্পেসিফিক ভাবে ইনকাম ও এক্সপেন্স গুলো দেখিয়ে দিতে হবে, যাতে আমরা সহজে কম্পেয়ার করতে পারি, তুলনা করতে পারি যে না আমার আপ্যায়ন বাবদ এত টাকা বিল হতে পারে না, বা আমার পরিবহন বাবদ বা ট্রাভেলিং বা টিএডি এর জন্য এত টাকা বিল হতে পারে না। এরা আমরা কম্পেয়ার করতে পারি দেখা মাত্রই। সেই জন্য আমাদের নির্দিষ্ট হেডিং এ বা নির্দিষ্ট স্টেপের মাধ্যমে দেখাতে বলা হয়েছে এখন যে মডার্নটা এসেছে। তো সিঙ্গেল কলাম স্টেটমেন্টে এভাবে কিছুই দেখানো হয় নাই। তো আমি আর একটি পাশাপাশি মাল্টিপল স্টেপ যে ইনকাম স্টেটমেন্ট আছে, সে একটা আমি মানে শর্ট যে একটা ম্যাথ আমি এখানে দেখিয়েছি। যেমন মাল্টিপল স্টেপটা কি, সেলস কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করে আমরা গ্রস প্রফিট পাই, একটা হেডিং দিয়েছি যে আমাদের এই হেডিং এর আন্ডারে কি কি আছে। তারপরে এখানে দেখেন অপারেটিং এক্সপেন্সের ভিতরে অপারেটিং এক্সপেন্স কলাম করা হয়েছে। তারপরে সেলিং এর ভিতরে আলাদা করে দেখানো হয়েছে, সেলিং এর ভিতরে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স কমিশন এক্সপেন্স আলাদাভাবে দেখানো হয়েছে। তারপরে অ্যাডভার্টাইজিং একটা এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ মানে অফিসে যে খরচগুলো হয় আমরা এখানে আলাদাভাবে দেখিয়েছি, স্টাফ এক্সপেন্স অফিস এক্সপেন্স, অর্থাৎ অ্যাডমিনে যত খরচ হবে স্পেসিফিক ভাবে উল্লেখ করতে হবে। তারপরে টোটাল অপারেটিং এক্সপেন্স আমরা এখানে দেখিয়েছি। তারপরে অপারেটিং ইনকাম, নন অপারেটিং ইনকাম বা আদার্স দিয়ে আমাদের এই ডিটেলসটা এখানে দেখাতে হয়েছে। যেমন ইন্টারেস্ট ইনকাম, ইন্টারেস্ট এক্সপেন্স, লস অন সেলস অন প্রপার্টি, স্পেসিফিক ভাবে আমরা এখানে দেখিয়েছি। এই জন্য এইটাকে বলা হয় মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, দ্যাটস মিন কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট। এটা হচ্ছে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। যখন এখানে আমরা ওসিআই, ওসিআই নামে আমাদের এই অঙ্কে ওসিআই নামে কোনো আইটেম নাই, ওসিআই যখন আমরা এখানে দেখাবো তখন এটার নাম হয়ে যাবে কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট। এই ওসিআইটা, এই ওসিআইটা আমাদের যে আইএফআরএস এসেছে 18 আইএফআরএস এসেছে, এটা আমাদের 2027 সালে জানুয়ারি মাস থেকে ইফেক্টিভলি ভাবে বাধ্যতামূলক ভাবে আমাদেরকে মেনটেন করতে হবে। কিন্তু এখন অনেকে এটা ওসিআইটা মেনটেন করছেন। যেহেতু ওসিআইটা যদি মেনটেন করা হয় তাহলে এখানে অনেকটা দুর্নীতি কম হয়, দুর্নীতি প্রবণতা কম আছে। কারণ আমার যে আদার্স যে ইনকাম আছে সেই আদার্স ইনকামে একটা হেডিং করে ইনকাম গুলো স্পেসিফিক ভাবে এখানে দেখিয়ে দেওয়া হয়। ঠিক আছে। তো এই ওসিআইটা আমরা 2027 সাল থেকে বাধ্যতামূলক ভাবে ফলো করতে হবে আমাদের দেশের প্রত্যেক কোম্পানিগুলো। এখন অনেকে ফলো করা শুরু করে দিয়েছে, যেহেতু এটা অ্যাডাপ্টেড হয়ে গেছে, ওটা অ্যাকনোলেজমেন্ট হয়ে গেছে অলরেডি, অ্যাকনোলেজমেন্ট হয়ে গেছে 2023 সালে অ্যাকনোলেজমেন্ট হয়ে গেছে ওটা। এই জন্য এটা অনেকে ফলো করা শুরু করে দিয়েছে। ঠিক, ঠিক আছে। তাহলে এখানে আমি একটি সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট কিভাবে করা হয় আর মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট কিভাবে করা হয় আমি দুইটা জিনিস পাশাপাশি দেখিয়েছি, যাতে আপনারা আরো সহজে এই সম্পর্কে অনুধাবন করতে পারেন। এখানে সিঙ্গেল স্টেপ আর মাল্টিপল স্টেপে কিছু সুবিধা অসুবিধার কথা বলা হয়েছে, আপনারা দেখে নিন। আর মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টে এই হেডিং গুলো, এই মিনিমাম এই হেডিং গুলো দেখাতে হয়। যেমন সেলস রেভিনিউ, তারপরে নেট সেল, কস্ট অফ গুড সোল্ড, তারপরে গ্রস প্রফিট। অর্থাৎ নেট সেল থেকে কস্ট অফ গুড সোল্ড মাইনাস করলে আমরা গ্রস প্রফিট পাই, আর গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স মাইনাস করলে আমরা পাই অপারেটিং ইনকাম, আর অপারেটিং ইনকাম থেকে নন অপারেটিং এক্সপেন্স গুলো মাইনাস করলে আমরা নেট ইনকাম পাই। সাধারণত মিনিমাম এই হেডিং গুলো আমাদের দেখাতে হবে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টে। আচ্ছা, এখানে হ্যাঁ ওসিআই সম্পর্কে বলা হয়েছে, আপনারা এটা দেখেন, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ হবে না পরীক্ষার ক্ষেত্রে। এখানে কিছু আইনের কথা বলা হয়েছে যে কোন খরচগুলো কোন আইনে বলা হয়েছে। আমি ওসিআই সম্পর্কে একটু বলার চেষ্টা করব। কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্ট, যেটা আমি আগে আলোচনা করেছি, যে ইনকাম স্টেটমেন্টে ওসিআইটা আমরা ডিটেলস দেখাই, ওই ইনকাম স্টেটমেন্টকে আমরা কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্ট বলি সহজে। আচ্ছা, এখানে ইনকাম স্টেটমেন্টের কিছু পয়েন্ট আছে। কস্ট অফ গুড সোল্ড, সেলস রেভিনিউর ভিতরে কি কি থাকে, তারপরে কস্ট অফ গুড সোল্ড,
তারপরে গ্রস প্রফিটটা আমরা কিভাবে পাই, রেভিনিউ মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, তারপর অপারেটিং এক্সপেন্সের ভিতরে কোন কোন খরচগুলো সাধারণত থাকে, তারপর অপারেটিং ইনকামের ভিতরে কোন কোন খরচ কিভাবে পাই আমরা, তারপর আদার্স ইনকাম এন্ড এক্সপেন্সের ভিতরে কোন আইটেম গুলো থাকে সাধারণত এখানে দেখিয়েছি, তারপরে ট্যাক্স ইনকাম ট্যাক্স এক্সপেন্স, তারপরে নেট ইনকাম। এখানে কোন আইটেম গুলো কোন জিনিসগুলো থাকে আমি এখানে দেখিয়েছি। এখন আমরা দেখো ওসিআইটা কি, আসলে ওসিআইটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। OCI includes gain and losses that bypass net income and go directly to shareholder equity. Common item include, অর্থাৎ এখানে বলা হয়েছে যে এইগুলো শেয়ার হোল্ডারদের ইনকাম স্টেটমেন্ট, শেয়ার হোল্ডার যে ইকুইটি থাকে সেই ইকুইটি এটা অটোমেটিক্যালি দেখায় দিতে হবে আমাদেরকে এই ওসিআই। এই জন্য ওসিআই কে এখানে ডিটেলস ভাবে দেখাতে বলা হয়েছে। ওসিআই এর ভিতরে কি কি থাকতে পারে, যেমন ফরেন কারেন্সি ট্রান্সলেশন অ্যাডজাস্টমেন্ট। যেমন মনে করেন যে আপনি অগ্রণী ব্যাংকের বিদেশে কিন্তু কিন্তু ব্রাঞ্চ আছে। তো ওই বিদেশে যে ব্রাঞ্চ গুলো আছে তারা কিন্তু ইনকাম স্টেটমেন্ট বা তাদের যে অ্যাকাউন্টস গুলো করে রিঙ্গিতের মাধ্যমে করে। যেহেতু আমি অগ্রণী ব্যাংকে অনেকদিন জব করছি মালয়েশিয়াতে, এই জন্য অগ্রণী ব্যাংকটা একটা আমি ফোকাসিং করছি। তো ওখানে আমরা যে ইনকাম স্টেটমেন্ট গুলো করি ওখানে তো রিঙ্গিতের মাধ্যমে ইনকাম স্টেটমেন্ট করি। ওই রিঙ্গিত যখন বাংলাদেশে ইনকাম স্টেটমেন্ট করা হয় তখন ওটা কিন্তু টাকা এটা কনভার্ট হয়ে যায়। এই কনভার্ট হয়ে এখানে কিন্তু অনেক টাকা আমাদের কি প্রফিট হিসেবে এক্সট্রা টাকা থাকে। ঠিক আছে, এই এক্সট্রা টাকা যদি থাকে বা ও লাভ, মানে কি বলা যায় এখানে কিন্তু লাভ হয়, লাভ হওয়ার সুযোগ থাকে, লাভ হওয়ার চান্স থাকে, লস হয় না। তো সেই এই ইনকাম গুলো আমরা ওসি এর মাধ্যমে দেখাই দিতে হবে বলা হয়েছে। তারপর বলা হয়েছে আনরিয়ালাইজ গেইন আর লসেস অন অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিজ। অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটি মানে মনে করেন যে আপনি ব্যাংক থেকে একটা লোন নেবেন, সেক্ষেত্রে আপনি কিছু সিকিউরিটিজ মর্টগেজ হিসেবে একটা সিকিউরিটিজ রেখে দিয়েছেন। তাহলে ব্যাংক ওই সিকিউরিটিজটা ওই মর্টগেজটা যে কোনো সময় সেল করতে পারে, এই জন্য তার হাতে অ্যাভেলেবেল। এখন দেখেন ওই সিকিউরিটি যে মূল্য, যে মূল্যটা সিকিউরিটি আছে বা যে মূল্য আপনি জমা রেখেছিলেন, এখন যদি আপনি ওটা সেল করেন ওটা আপনি বেশি মূল্য পাবেন। তা কতটুকু বেশি পাবেন সেই বেশিটুকু ওসি এর মাধ্যমে দেখাতে বলা হয়েছে এখন। ঠিক আছে, তারপর বলা হয়েছে আনরিয়ালাইজ গেইন অর লসেস অন ক্যাশ ফ্লো হেজ। ক্যাশ ফ্লো হেজ, যেমন আপনার একটা অ্যাসেট আছে, সেই অ্যাসেট আপনি ধরে রাখছেন এখনো পর্যন্ত, অ্যাসেটের মূল্য যা ছিল মনে করেন 1 বছর আগে বা 2 বছর আগে, কিন্তু এখন তার বাজার মূল্য বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনার এখানে একটা লাভ আছে, এই লাভটা কিন্তু আপনার ওসিআই এর ভিতরে দেখাতে বলা হয়েছে। আবার যদি লস হয় আপনি ওসিআই ওই লস হিসেবে দেখাতে বলা হয়েছে। ঠিক আছে, আরেকটা আছে পেনশন প্ল্যান অ্যাডজাস্টমেন্ট। যে পেনশনটা আছে, অনেক আছে যে পেনশন যে আহ, থাকে যে একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পরে আমরা টাকাটা পাবো। তখন ওই পেনশন যে একটা কার্ড থাকে বা একটা স্কিম থাকে, অন্য কোনো থার্ড পার্টির কাছে তারা কন্ট্যাক্ট করে তো তুমি আমার পেনশন সিকিউরিটিটা নাও, তুমি বিনিময়ে এই প্রফিট পাবা, আর তুমি আমার নিয়মিত টাকাগুলো দিতে থাকবা। এই আমাদের দেশে হয়তো বা এখন একটা চালু হয়েছে কিনা আমার জানা নাই, যেহেতু আমরা গভর্নমেন্ট জব করি না এজন্য বলতে পারি না। তো এটা অন্যান্য দেশগুলোতে এগুলো আছে। তো এখান থেকে যে ইনকামটা হয় সেই ইনকামটা ওসিআই এর ভিতরে দেখাতে বলা হয়েছে স্পেসিফিক ভাবে। এইভাবে এই, দেখানো, যে ওসিআই এর মাধ্যমে দেখানো হয় সেই ইনকাম স্টেটমেন্টকে বলা হয় কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্ট। এখানে একটা উদাহরণ মাধ্যমে দেখানো হয়েছে যে ফরেন কারেন্সি রিইম্বার্সমেন্ট অ্যান্ড ট্রান্সলেশন। এর মাধ্যমে যে ওসিআই তে গেইন বা ইম্বার্সমেন্ট এবং ট্রান্সলেশন, ইম্বার্সমেন্ট মানে পরিশোধ করার ক্ষেত্রে কোনো লস বা লাভ হয় কিনা সেগুলো ওসিআই তে দেখাতে হবে না। আর যদি বলা হয় যে ট্রান্সলেশন, অর্থাৎ কোন ডলারে আমি অ্যাকাউন্টটা মেনটেন করেছি, এখন আমি টাকায় মেনটেন করছি, সেখানে আমার কিছু লাভ হচ্ছে বা লস হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা ওসিআই তে দেখাতে পারবো। ঠিক আছে, তাহলে ইনভার্সমেন্টের মাধ্যমে যদি কোনো লাভ লস হয় তাহলে আমরা ওসিআই তে দেখাতে পারবো না। আর যদি ট্রান্সলেশনের মাধ্যমে কোনো লাভ ক্ষতি হয় বা লাভ বা লস হয় তাহলে আমরা ওসিআই এর মাধ্যমে দেখানো হবে বা দেখাতে বলা হয়েছে। এটা যে লেটেস্ট যে স্ট্যান্ডার্ডটা এসেছে সেই স্ট্যান্ডার্ডে এখানে বলা হয়েছে, কারণ এখানে কারাপশনটা কম হবে বা সুযোগ কম হবে। ঠিক আছে,
তো আমার মনে হয় এখানে টোটাল কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্ট, এখানে এগুলো খুব একটা গুরুত্ব না পরীক্ষার ক্ষেত্রে। এখানে একটা প্র্যাকটিক্যাল একটা ম্যাথ দেখানো হয়েছে যে কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্ট, ঠিক আছে, কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্ট এখানে দেখেন ওসিআইটা দেখানো হয়েছে সুন্দর করে। এই যে ওসিআই, ফরেন কারেন্সি ট্রান্সলেশন গেইন, আনরিয়ালাইজ গেইন অন ইনভেস্টমেন্ট, পেনশন প্ল্যান অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ এগুলো আমরা আলাদাভাবে দেখিয়েছি এখানে। এই জন্য এটাকে কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্টের নাম দেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে ব্যালেন্স শিট স্টেটমেন্ট। দেখেন অ্যাসেট, যে একজনে ক্লাস শুরুতে কোশ্চেন করেছিলেন যে আমরা ব্যালেন্স শিটটা কিভাবে দেখাবো, আপনারা এইভাবে দেখাবেন। দেখেন অ্যাসেট, প্রথমে অ্যাসেট গুলো দেখাবেন। তো কারেন্ট অ্যাসেট, লং টার্ম ইনভেস্টমেন্ট, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট এন্ড ইনটেনজিবল অ্যাসেট, এগুলো একটা ব্যাংকের একটা ব্যালেন্স শিট, ব্যাংক যেগুলো ফলো করে তার একটা সেই প্যাটার্নটা দেখানো হয়েছে এখানে। অথবা গ্রুপ অফ কোম্পানি যে ইনকাম, যে ব্যালেন্স শিটটা দেখায় তার একটা ফরম্যাটটা দেখানো হয়েছে, অ্যাসেট গুলো কিভাবে দেখাতে হয়। লাইবিলিটিস আর অনার্স ইকুইটি এখানে দেখানো হয়েছে, কারেন্ট লাইবিলিটিস, লং টার্ম লাইবিলিটিস, অনার্স ইকুইটি। এভাবে আপনারা ব্যালেন্স শিটটা আহ, দেখাবেন। ওই ইকুয়েশনে যে ম্যাথটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। তারপর আছে অনার্স ইকুইটি। অনার্স ইকুইটি এখানে ইনিশিয়াল ক্যাপিটাল, এডিশনাল ক্যাপিটাল, নেট ইনকাম মাইনাস ড্রয়িংস, অনার্স ইকুইটি। যে অনার্স ইকুইটিটা কিভাবে বের করতে হয়, অনার্স ইকুইটির ভিতরে এই সাধারণত এই 3-4টা আইটেমই থাকে, এর বেশি আর থাকে না। এখানে আরেকটা দেখানোর চেষ্টা করেছে ডেপ্রিসিয়েশন প্ল্যান, প্রপার্টি অ্যান্ড ট্রিপল ই, এটা এটা আইএএস অথবা বিএএস, বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 16 বলা হয়েছে। পিপিই, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, এখানে দেখেন ডেপ্রিসিয়েশন, সম্পদের উপরে কোন সম্পদের উপরে কোন পরিমাণ খরচ হিসেবে দেখাতে হয়, বা প্রত্যেকটা সম্পদ তো মানে কি বলা যায়, ক্ষীয়মান, অর্থাৎ ডিমিনেশিং, ডিমিনেশিংটা ভ্যালু, ভ্যালুটা ক্রমান্বয়ে ডিক্রিজ হয়। এজন্য একটা নির্দিষ্ট পরিমাণে খরচ হিসেবে দেখাই দিতে হয়, এটা ইনকাম স্টেটমেন্টে দেখাতে হয়। না, এটা রুলস বা রেগুলেশনের 16 বলা হয়েছে যে যদি স্থায়ী সম্পদ থাকে সেই সম্পদ উপরে কিছু না কিছু খরচ হিসেবে দেখাতে হবে। তো কোন সম্পদের উপরে কতটুকু খরচ দেখাতে হবে তার একটা ক্লাসিফিকেশন এখানে দেওয়া আছে। যেমন বিল্ডিং এন্ড আদার কনস্ট্রাকশন যদি থাকে 2.5% দেখাতে হয়। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি যদি থাকে, কারণ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ওই বিল্ডিং থেকে মূলত আরো মোবাইল, মানে আরো বেশি চলমান বা ঘূর্ণায়মান বা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এই জন্য 5%। অফিস ইকুইপমেন্ট 10%, ফার্নিচার অ্যান্ড ফিক্সার 10%, ভেহিকেল 10%, আর ফ্রিজার, অর্থাৎ ফ্রিজ বা রেফ্রিজারেটর যেগুলো আছে তার উপরে 10% এই অবশ্যই দেখাতে হয়, একটা খরচ দেখাতে হয় প্রত্যেক বছরে। এটা আমাদের অ্যাকাউন্টিং একটি রুলস, ঠিক আছে। তো